তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। তো আজকে আমরা ক্লাস 6-এর অধ্যায় 2 এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো 2 অধ্যায়ে আমাদের কি করতে হবে না, 2 অধ্যায়ের আমাদের মেনলি আছে স্থানীয় মানে বিস্তার বা সংখ্যা যেগুলো হয়। যেমন আমরা কি করি, ধরো এটা আমরা জানি, এটা ধরো এখানে আছে 4। তো এই সংখ্যাটাকে যদি আমরা কথায় লিখতে চাই, এটা কত লেখা আছে তোমরা সবাই জানো না স্যার? 402 10 3 23। তাহলে আমরা লিখতে পারি কি কথায়, যদি লিখি কথায় লিখিতে কি আসবে? 423। ঠিক, 423। তো এই কথায় লিখো সংখ্যায় লিখো, এটাই আমাদের শিখতে হবে। শুধু খালি কি একটু বড় বড় সংখ্যা 6-7 অঙ্কের ক্ষেত্রে 6-7টা অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে সেগুলো। যেমন ধরো তোমাদের বইতে আছে, আচ্ছা আমি একদমই নিয়ে নিই, কোশ্চেন দেখি 2। আচ্ছা, কোষে দেখি কত? 2। আচ্ছা, কোষে দেখি 2তে কি প্রথমে যে একের দাগের আছে সেটা এখানে বলছে কথায় লিখো। কথায় লিখে কে দিয়েছে? ধরো আমি নিচ্ছি একের দাগের শীটটা। কি বলছে? 3 0 0 3 0 0 3 0 3 0 0 3 0 0 3 0। ঠিক না? তাহলে সবসময় আমরা কথায় লিখার আগে মার্কিং করবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ব্যাস। এবার এখানে খেয়াল করার বিষয় কি, অযুত আর হাজার এ দুজন মিলে কিন্তু হাজারের ঘর, এই পোর্শনটা। নিযুত আর লক্ষ এ দুজন মিলে কিন্তু লক্ষর ঘর, আর কিছুই নয়। অযুত আর হাজার হাজারের ঘর, নিযুত আর লক্ষ মিলে লক্ষের ঘর। আর এদিকে তো যত থাকবে তত কোটি ওদিকে থাকবে। এবার আমরা দেখি কি লেখা আছে। তাহলে কি কথায় লিখি যদি করি, 3 কোটি আছে, কেন কোটির ঘরে 3, 3 কোটি। লক্ষের ঘরে দুটোতেই শূন্য, কিছু নেই। 30,000, 30,000 কত? শতকেও কিছু নেই, 3 10 শূন্য আছে, দশকে 3 এককে 0, তার মানে 30। 30,300, সরি 3 কোটি 30,000 30 হলো। ব্যাস। এই আপনার যখন এরকম ভাষা থাকবে তখন তোমরা এটা লিখবে। যেমন ধরো 2-এর দাগের দিয়েছে, ধরো কথার কথা 2-এর দাগে আমি ধরো যে কোনো একটা দেখি, কথায় লিখিটা আছে সংখ্যায় লিখতে হবে। যেমন ধরো দেওয়া আছে কি, সাপোজ ধরো ডিতে কি বলছে? 33 কোটি 33 লক্ষ 33,000 33। আচ্ছা, 33 কোটি 33 লক্ষ 33 হাজার 33। ঠিক না? 33 কোটি 33 লক্ষ 33,000 33। তো আমরা কাজ করব কি, সবসময় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হলো। আমরা কি জানি না, নিযুত আর লক্ষ মিলে কিন্তু এটা লক্ষের ঘর, আর অযুত আর হাজার মিলে হাজারের ঘর। শতক, দশক, একক, এদিকে কোটি। 33 কোটি, কোটির ঘরে কত বসবে? 33। তাহলে এদিকে একটা 3 থাকুক, এদিকে একটা 3 থাকুক, 33 কোটি। আচ্ছা, 33 লক্ষ, তাহলে 3 3 33 লক্ষর ঘরে হলো। 33,000, হাজারের ঘরে কত? 33 33। শতকে তো কিছু নেই না স্যার, 33, তাহলে 33 শতকে কিছু নেই, তাই কত? 0। 33 কোটি 33 লক্ষ 33,000 33। বোঝা গেছে? ব্যাস, এটুকুই। এবার ওখানে ধরো এখানে বলছে কি স্থানীয় মানে বিস্তার করি। সাপোজ যদি আমরা এটাকে স্থানীয় মানে বিস্তার করতাম, কি করতাম? স্থানীয় মান কি জিনিস না, যে লোকটা যে স্থানে আছে তার স্থানীয় মানটা তার সঙ্গে গুণ আকারে আসবে। যেমন কি আমি ছোট অঙ্ক নিই, সাপোজ ধরো আছে আমাদের হাতে 3 3 4 একটা সংখ্যা আছে। তাহলে আমরা যদি একে স্থানীয় মানে বিস্তার করি, কি দেখব? এই যে 3টা এই 3টা কত, মানে এর স্থানীয় মান কত? শতক।
শতকের ঘরে আছে, তাহলে আমরা স্থানীয় মানে বিস্তার করলে এখানে আমরা কি লিখতে পারবো 300, কারণ 3 গুণ 100, বা এটাও লিখো কি এটা লিখো, স্থানীয় মানে বিস্তার যদি করি 3 গুণ 100, স্যার 100 কেন, শতক স্থানে আছে, যোগ আবার 3 দশকের ঘরে আছে, তাহলে 3 গুণ 10 যোগ 4 এককের ঘরে আছে, তাহলে 4 গুণ 1, সিম্পল। তো স্থানীয় মানে বিস্তার কিছুই নয়, যে সংখ্যাটা যে স্থানে থাকবে তার প্লেস ভ্যালু বা স্থানীয় মান গুণ করতে হবে তার সঙ্গে, হলো। এবার ধরো একটা আছে, আমি অঙ্ক নিচ্ছি কত, 6 দাগের, কত দাগ নিচ্ছি, 6 দাগ। এগুলো সবই তোমরা ক্লাস 4 থেকে করছো, কথায় লিখে অঙ্কে লিখে সেই একই, এখানে শুধু অঙ্কটা কি হয়ে গেছে একটুখানি বড়, মানে টোটাল বেশি সংখ্যা, 6টা 7টা সংখ্যা বেশ। এবার ধরো আমি নিচ্ছি কত দাগ, 6 দাগ। 6 দাগে কি বলছে, 3 7 4 5 2 1 2 9, ঠিক। এর 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য। আচ্ছা এখানে দেখো দুটো 2 আছে, একটা 2 এর স্থানীয় মান কত, দশক, আর একটা 2 এর স্থানীয় মান কত, স্যার 1000। এই যে দুটো 2 আছে এদের স্থানীয় মানের পার্থক্য কত বের করতে বলেছে। তাহলে আমরা যদি খেয়াল করি, এই যে 2টা যেটা হাজারের ঘরে বসছে তার স্থানীয় মান কত, স্যার 2000, কেন 2 গুণ 1000 2000। আর যে 2টা দশকের ঘরে আছে তার স্থানীয় মান কত, না স্যার 20। 2 হাজারের ঘরে আছে তার স্থানীয় মান কত, 2000। 2 দশকের ঘরে আছে তার স্থানীয় মান কত, 20। আমাদের এদের পার্থক্য করতে বলছে, তো বিয়োগ করলাম, তাহলে কি হবে 0 8 9 1। তাহলে এটাই হচ্ছে কি এই সংখ্যার যে দুটো 2 আছে তাদের স্থানীয় মানের পার্থক্য। কথা কি বুঝে গেছে, একদমই সিম্পল। তারপরে ধরো 7 দাগে কি বলছে, 7 দাগে কি বলছে, 2 7 9 4 6 1 3 8, 2 7 9 4 6 1 3 8, এই সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। তাহলে এই যে সংখ্যাটা এতে 9 এর স্থানীয় মান কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 লক্ষ, ঠিক না, 9 এর স্থানীয় মান কত, 9 লক্ষ। অর্থাৎ এখানে লিখতে পারো তোমার 9 এর স্থানীয় মান এটা, আর 9 এর প্রকৃত মান, স্যার 9 এর প্রকৃত মান তো 9 হবে, হ্যাঁ 9। এদের আমরা কি করতে চাই, পার্থক্য বা বিয়োগ করব, তো বিয়োগ করে দেবে যা হয় তাই, 10 থেকে 9 1 9 9 9 9 8, হলো। এটাই হচ্ছে কি স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য, বোঝা গেছে। এবার ধরো 8 দাগের দিয়েছে কি 8টা করে অঙ্ক দেওয়া আছে, আমাদেরকে সবচেয়ে ছোট সংখ্যা সাজাতে হবে বা লিখতে হবে, আর বড় সংখ্যা লিখতে হবে। তো আমরা যদি সহজভাবে নিই, ধরো কোনো একটা অঙ্ক নিই, কত দাগে, ধরো 8 দাগে আমি নিচ্ছি সি, 8 দাগের কত নিচ্ছে, সাপোজ ধরো সি কেন ডি নি, ধরো 8 দাগের কত নিচ্ছি ডি। 8 দাগের ডি তে কি বলেছে, 8 9 2 4 7 3 2 1, ঠিক না। এবার খেয়াল করি আমরা যখন বড় থেকে ছোট সাজাবো তাহলে বড় সংখ্যাটা পাবো, তাহলে অতএব বৃহত্তম সংখ্যা কোনটা হবে, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কোনটা, না স্যার বড় থেকে ছোট সাজিয়ে দেবো। তাহলে প্রথমে দেখো সব থেকে বড় কি আছে 9, তারপরে কি 8, তারপর কি 7, তারপর কি বড় বড় 4, তারপরে আমাদের আছে 3, তারপরে 2 আছে দুবার, তাহলে দুটো 2 আর সবার শেষে কত 1, হলো। আর সবচেয়ে ছোট সংখ্যা হলে জাস্ট এটাকে উল্টো করে লিখে দেবো, 1 2 2 3 4 2 সরি 7 8 9, বোঝা গেছে। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত, আচ্ছা ছোট থেকে বড় সাজিয়ে দিই, 1 2 2 3 4 7 8 9, হলো। কিন্তু যদি এদের মধ্যে একটা শূন্য থাকতো, এই 8টা সংখ্যার মধ্যে যদি আমাদের কি থাকতো, শূন্য থাকতো, সাপোজ ধরো এখানে দুটো 2 না থেকে এখানে কি হতো, শূন্য হতো একটা, তখন সেক্ষেত্রে বৃহত্তম কি হতো, না বৃহত্তম তো কোনো সমস্যা হতো না, স্যার বৃহত্তম সংখ্যাটা কি হতো, 9 8 7 4 3 2
1 0, দুটো দুইয়ের পরিবর্তে একটা 2 নিয়েছি, এটা হতো। কিন্তু যখন ক্ষুদ্রতম লিখতাম তখন কি অনেকে করে কি শূন্যকে প্রথম বসিয়ে দেয়, কিন্তু শূন্যকে প্রথমে বসালে তো হবে না। শূন্যকে তাহলে কি করতে হবে, শূন্যকে নেই ভেবে সব থেকে যেটা ছোট, শূন্য না থাকলে সবচেয়ে ছোট কি স্যার 1, তো তাকে আগে লিখবো, তারপরে রাখবো শূন্য, তারপরে সাজাবো। শূন্যকে প্রথমে দিও না, কারণ শূন্য প্রথমে মানে কি 0 আর 5, এটা মানে তো 5ই, কি দুটো 0 5, এটা মানেও 5, তার জন্য শূন্য প্রথমে থাকলে তার কোনো মূল্য নেই, অর্থাৎ শূন্যকে পরে দিতে হবে। ওই জন্য 1 প্রথমে সব থেকে ছোট দেবে 1, তারপরে শূন্য দেবে, তারপরে কি আছে 2 3 4 7 8 9, বোঝা গেছে? সিম্পল, কোনো কঠিন ভাব না। এবার দেখা যাক পরের পেজে। পরের পেজে কি বলছে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখি আর মানের অধ ক্রমানুসারে লিখি, মানে বড় থেকে ছোট লিখে দিতে হবে, মানে কোনটা বড় কোনটা ছোট লিখতে হবে, কোনটা দেখতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, বড় থেকে ছোট হোক আর ছোট থেকে বড় হোক, আমি যে কোনো একটা দেখাচ্ছি। সাপোজ ধরো আমি 9 দাগের কোনো না কোনো একটা দেখাচ্ছি। 9 দাগের কত এ, 9 দাগের এতে কি বলেছে 7 5 2, 7 5 2 5 7 6 2, এটা একটা। তারপরে কে 7 5 2 5, 7 5 2 5 6 6 2, 6 6 2, তারপরে কে 7 5 2 6, 7 5 2 6 7 6 2, এটা আর একটা কত বলছে না 7 5 2 5 6 5 2, এই চারটা দেওয়া আছে। আমাদেরকে কি করতে বলছে না স্যার, আমাদেরকে করতে বলছে মানের ঊর্ধ্বক্রমে, মানে ক্রমে ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড়। তোমরা এবার খেয়াল করবে কিভাবে, খুব সহজে দেখো 7 5 2 কোনটা একই পর্যন্ত দেখো 7 5 2 7 5 2 7 5 2 7 5 2, প্রত্যেকটাতে আছে। ব্যাস, এর পরের ঘর চেক করো, এখানে 5, আমরা কিন্তু ছোট থেকে বড় সাজাবো, 5 এখানেও 5 এখানেও 5, কিন্তু এটাতে 6, তাহলে এ তো সবার বড়, এটাকে আমরা 4 নম্বরে রাখবো, সবার লাস্টে রাখবো। আচ্ছা, তাহলে এবার এটা তো হয়ে গেল। এবার এই তিনটার মধ্যে 5 পর্যন্ত একই ছিল, 5 পর্যন্ত একই। 5-এর পরে এখানে 7 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এ তো 3 নম্বরে ঢুকবে। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে দেখি, এখানে 5-এর পরে 6, এখানেও 5-এর পরে 6, 6-এর পরে এখানে 6, এখানে 6-এর পরে কি 5, তাহলে এ হচ্ছে সব থেকে ছোট, এ তারপরে আসছে 2 নম্বরে, এটা আমাদের 2 নম্বর আর এটা আমাদের 1 নম্বর। তাহলে লিখবো কি, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড়, সব থেকে ছোট এ আসছে, তাহলে 7 5 2 5 6 5 2, তারপরে কে এ 7 5 2 5 6 6 2, তারপরে কে এ 7 5 2 5 7 5 2 5 7 6 2, আর সব থেকে বড় হচ্ছে এই যে 7 5 2 6 7 6 2। কথা কি বোঝা গেছে? একদমই সিম্পল, তোমরা শুধু ছোট থেকে বড় চেক করবে, বড় থেকে ছোট হলে উল্টো করে লিখে দেবে, 1 2 3 4 পেন্সিল দিয়ে প্রশ্নেই লিখে নিলে কে বড় কে ছোট, তারপর খাতাতে লিখে দেবে, হলো। আচ্ছা, এবার আমাদেরকে দিয়েছে যেগুলো কিছু ভাষার অঙ্ক দিয়েছে, ঠিক না, কিছু আমাদেরকে কি দিয়েছে, ভাষার অঙ্ক দিয়েছে। তো 11 দাগের ভাষার অঙ্কতে বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আরেকটা কত। স্যার আমাদের খেয়াল কি রকম করতে হবে, ধরো এরকম ভাবে দুটো সংখ্যা আছে, তাদের যোগফল আমরা জানি, ঠিক না, এখানে জানি, এবার এর দুজনের মধ্যে যে কোনো একটাকে জানি, আর একটা কত স্যার বের করতে গেলে কি করতে হবে, যোগফল থেকে একটা সংখ্যাকে বিয়োগ করতে হবে, তাহলে তোমরা তাই করে নিও। অর্থাৎ কি, আচ্ছা ধরো আমি নিচ্ছি কত দাগ 11 দাগ, তাহলে কি বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে আরেকটা কত, তাহলে আমরা লিখছি কি, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, ধরো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, ঠিক না, যোগফল থেকে বাদ দেবো একটা সংখ্যাকে, যোগফল কত 8 2 9 4 5 1 9 5, এটা আমাদের যোগফল, সেখান থেকে বাদ দিচ্ছি কি আরেকটা সংখ্যাকে, কত আছে 6 9 1 0 0 2 7 8, 6 9 1 0 0 2 7 8, 6 9 1 0 0 2 7 8, ঠিক, ব্যাস,
করছি কি বিয়োগ। তাহলে 15 থেকে 8 গেলে 7, এখানে আছে 8, 8 থেকে 7 গেলে 1, এখানে আছে 1, 11 থেকে 2 গেলে 9, 4, 4 থেকে 0 গেলে 4, 4 থেকে 0 গেলে 4, 9 থেকে 1 গেলে 8, 12 থেকে 9 গেলে 3, 7 থেকে 6 গেলে 1। তাহলে অপর আরেকটা সংখ্যা কোনটা? এটা। বোঝা গেছে? দুজনের যোগফল জানি, একটা সংখ্যা জানি, তো বিয়োগ করলেই হলো। আচ্ছা, যোগফল থেকে পরে বলছে কি দুটি সংখ্যার বিয়োগফল জানি, একটা সংখ্যা যদি জানা থাকে তাহলে আরেকটা কত। এবার এখানে দু রকম ভাবে হতে পারে, খেয়াল করে একবার। ধরো দুটো সংখ্যা আমাদের হাতে আছে, তাদের বিয়োগফল জানা আছে, কত কিছু না কিছু আছে, এটাও জানা আছে, আমরা যেটা জানা আছে টিক মারছি। এবার কথার কথা কি, যদি আমরা এই সংখ্যাটা জানি, যদি আমরা এটা জেনে থাকি, এটা বের করতে চাই, তাহলে কি করব, এটা থেকে এটা বাদ দেব, কারণ দুজনের বিয়োগফল জানা আছে। তাহলে দুজনের বিয়োগফল যদি জানা থাকে তাহলে একটা সংখ্যা পেতে পারি কি রকম ভাবে, স্যার যদি এইটার মান যদি বের করতে চাই তখন কি করব, তখন আমরা এই জিজ্ঞাসা চিহ্ন যে বক্সটা সেটাকে সেদিকে পাঠালাম। আর তোমরা জানো সমান চিহ্নের এ পাশে গেলে কি হয়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, ঠিক না? বলছি কি আমি, সমান চিহ্ন মাঝে আছে, এদিকে ধরো যোগ, এ পাশ থেকে এ পাশে যদি যায়, কেউ যোগে ছিল এ পাশে যাচ্ছে তো বিয়োগ হয়ে যাবে, বিয়োগে ছিল সে পাশে যাচ্ছে যোগ হয়ে যাবে, গুণে ছিল সে পাশে যাচ্ছে ভাগ হয়ে যাবে, ভাগে ছিল সে পাশে যাচ্ছে তো গুণ হয়ে যাবে, ঠিক না? এ পাশ সে পাশ থেকে সে পাশে গেলে, এ পাশ থেকে এ পাশে গেল, সাইন চেঞ্জ হয়। তাহলে আমরা যদি এইখানটার লোকটাকে বের করতে চাই তখন কিন্তু কি করতে হবে, জিজ্ঞাসা চিহ্নের আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমি তাকে এ পাশে পাঠালাম, একে এ পাশে নিয়ে নিলাম, তখন প্রথমটা থেকে এটা বাদ দিতে হলো। বা এটা যদি আমরা বার করতে চাই তখন কি করব, একে আমরা সে পাশে পাঠাবো, তখন এর দুজনের যোগ করতে হবে। কথা কি বোঝা গেল আমার? কি বললাম আমি, যদি এটা আমরা বের করতে চাই তখন এটা আমাদের জানা আছে, এটা জানা আছে, একে পাশে পাঠিয়ে দিলে যোগ হয়ে গেল, তাহলে এটার মান বেরিয়ে গেল। যদি আরেকটা সংখ্যা এটা হয়, মানে অপর সংখ্যাটা যদি এইটা ভেবে নিয়ে চলি, তাহলে তখন কি করতে হবে, এই বক্সটাকে যেটা বের করবো তাকে পাশে পাঠালাম আর একে পাশে নিলাম, তাহলে এর দুজনের তখন কি হবে, বিয়োগ হয়ে যাবে। একবার যোগও করলে হতে পারে, একবার বিয়োগ করলে হতে পারে, ওই জন্য কি দুটো সংখ্যা এখানে আসতে পারে। কি ব্যাপার বলতে চাইছি, তাহলে এখানে তোমরা এরকম লিখবে, দুটি সংখ্যার বিয়োগফল লিখে নিলে, দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল যেটা আছে লিখলে, কি লিখলে, 8 2 9 4, না সরি 8 2 না, 2 8 3 5 1, 2 8 3 5 1 0 3 6, এটা হচ্ছে দুটো সংখ্যার বিয়োগফল। এবার যদি আমরা ধরি দুটো যে সংখ্যা আছে তার মধ্যে এটা যে একটা সংখ্যা, এই সংখ্যাটা যদি আমরা ধরি ছোট সংখ্যা, তখন আর একটা সংখ্যা পেতে গেলে, অর্থাৎ বড়টা পেতে গেলে যোগ করতে হচ্ছে। আর যদি ভাবি এই দুটো সংখ্যার মধ্যে এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে আর একটা পেতে গেলে বিয়োগ করতে হবে। কথা কি বোঝা গেল? যদি ছোট সংখ্যাটি কোনটা হয়, এইটা হয়, 3 0 5 2 9 1 7 9, যদি ছোট সংখ্যাটি এত হয় তবে বড় সংখ্যাটি বা অপর সংখ্যাটি কি হবে, এর দুজনকে যোগ করতে হবে। কথা কি বোঝা গেল? তাহলে যোগ করে নাও, 2 8 3 5 1 0 3 6, তার সাথে যোগ করছি কত, 3 0 5 2 9 1 7 9, করছি কি যোগ, 9 6 15 5, হাতে 1, 10 থেকে 11 1, হাতে 1 2 0 3 5 8 5 3 8 8 5, এটা তখন হচ্ছে অপর সংখ্যাটা, অর্থাৎ বড় সংখ্যাটা। কিন্তু যদি বড় সংখ্যাটি এটা হয়, কোনটা, 3 0 5 2 9 1 7 9 হয়, যদি বড় সংখ্যাটা এটা হয়, বিয়োগফল তো জানি, তাদের মধ্যে যে দুটো সংখ্যার বিয়োগফল তার মধ্যে বড়টা যদি এটা হয়, তাহলে ছোট সংখ্যাটা পেতে গেলে আমাদেরকে তখন কিন্তু কি করতে হবে, এটা থেকে ওটাকে বিয়োগ করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। তবে ছোট সংখ্যাটি কি করে পাবো, এটা থেকে এটাকে বাদ দেব,
3 0 5 2 9 1 7 9, এখান থেকে বাদ দিচ্ছি কত 2 8 3 5 1 0 3 6। এখন আমরা কি করছি, বিয়োগ করছি। 9 থেকে 7 3 9 থেকে 6 বাদ দিচ্ছি 3, 7 থেকে 3 বাদ দিচ্ছি 4, 1 থেকে 0 গেলে 1, 9 থেকে 1 গেলে কত 8, 12 থেকে 5 গেলে 7, 4 থেকে 3 গেলে 1, 10 থেকে 8 গেলে 2। তখন ছোট সংখ্যাটা হচ্ছে এটা। বোঝা গেছে সবার ক্লিয়ার? তাহলে দুটো যখন সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে তখন কিন্তু তোমাদেরকে মার্ক করতে হবে একটা জিনিস, এটা যদি ছোট সংখ্যা আমরা ভেবে নিয়ে চলি তখন বড় সংখ্যাটা পেতে গেলে যোগ করছি, আর যদি যেটা দেওয়া আছে সেটাকে আমরা বড় সংখ্যা ভেবে নিই তখন ছোট সংখ্যা পেতে গেলে দুজনের বিয়োগ করতে হবে। হলো? আচ্ছা, এরপরে এগুলো সবই মেনলি যোগ বিয়োগেছি। কি বলছে, বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল, এবছর আরো এত টাকা আয় হলো, 2 বছরে মোট কত টাকা আয় হলো। তো দুজনকে যোগ করবে, করানোর কিছু না। দুটি সংখ্যার গুণফল জানা আছে, একটা সংখ্যা জানা আছে, তাহলে আরেকটা কথা। তাহলে দেখো দুটো সংখ্যার গুণ, খেয়াল করো নিজেরা, দুটো সংখ্যার আমরা গুণফল জানি, দুটো সংখ্যার গুণফল জানি। এবার এই যে দুটো সংখ্যা তার মধ্যে একটা সংখ্যা আমরা জানি, বের করবো আর একটা সংখ্যা কি। স্যার কি করে পাবো, এই লোকটা এই পাশে যে গুণে ছিল ওকে ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তোমরা ভাগ করে নেবে, উত্তর হয়ে গেল। তাহলে দুটো সংখ্যার গুণফল জানি, একটা সংখ্যা জানি, আর একটা সংখ্যা পেতে গেলে কি করব, আমরা ভাগ করব। তো একইভাবে 15 দাগের অঙ্ক তাই দিয়েছে। সমীর বাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে বলছে কি বাকি টাকা বাদ বাকি টাকা গ্রামের স্কুল তৈরি করতে দান করলেন, তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তাহলে খেয়াল করো বইতে বলছে কি কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,30,50,000, 1,30,50,000। এই টাকাটা সে কি করেছে, 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করেছে। তাহলে ওই টাকাটাকে আমাদেরকে কি করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকে টাকা কত করে পেলো, বেরিয়ে গেল। আর একটা বলেছে কি তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করতে কত টাকা দান করেছিলেন। টোটাল টাকা থেকে স্ত্রীকে আর ছেলে মেয়েকে যত দিয়েছে সেই দুটো টাকার যোগফল বিয়োগ করে দিলেই বেরিয়ে এলো। না কথা বুঝতে পারলে না, আমি ধরো দেখাচ্ছি একটুখানি। এগুলো খুব সহজ। কি বলছে, আমরা এইভাবে লিখে নি, ধরো কত দাগ, এটা 15 দাগ। মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ কত বলছে, 3 5 6 3 5 6 2 3 5 6 2 9 8 5 0 9 8 5 0 টাকা। এটা আমাদের টোটাল টাকা। এবার এখান থেকে স্ত্রীকে দেন, স্ত্রীকে দেন, স্ত্রীকে কত টাকা দিয়েছে বইতে বলছে না, স্ত্রীকে দিয়েছে কোথায় হলো, স্ত্রীকে দিয়েছে হচ্ছে 1 2 0 6 2 3 0, 1 2 0 6 2 3 0। এই টাকাটা দিয়েছে কাকে, স্ত্রীকে। আচ্ছা, এবং 3 ছেলে মেয়েকে দেন, 3 ছেলে মেয়ে মেয়েকে দেন, 3 ছেলে মেয়েকে কত দেন না, 3 ছেলে মেয়েকে দেন হচ্ছে 1 3 0 5 4টা 0, এই টাকাটা, ঠিক না। তো বাকি টাকা কি করেন, গ্রামের বিদ্যালয়ে দান করে দেন। তাহলে এবার প্রথম আমাদেরকে এ পার্টে কি বলছে, তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। অতএব দিয়ে আমরা লিখব প্রত্যেক ছেলে মেয়ে পেল, এইটাকে ভাগ করব, বাই কত 3, কারণ 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করছে। তাহলে 3 দিয়ে কাটা যায় না, দেখি আর 3 4 12 10 3 3 9 15, হ্যাঁ কেটেছে, 3 4 12 1 10 3 3 9 1 15 3 5 15 4টা 0। তাহলে প্রত্যেকে ছেলে মেয়ে পেলো কত করে, 4 3 5 4টা 0, এত টাকা করে প্রত্যেক ছেলে মেয়ে পেলো। হলো। বি পার্টে কি বলছে,
না বি পার্টে বলছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করতে কত টাকা দান করলেন। দেখো এটা তার টোটাল টাকা, এটা স্ত্রীকে দিয়েছে, এটা 3 ছেলে মেয়েকে দিয়েছে, বাকি টাকাটা গ্রামে দিয়েছে, তাহলে এইটা থেকে এই দুজনের যোগফল বাদ দিলেই হলো। তাহলে অতএব গ্রামের বিদ্যালয়কে দান করেন, গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন সমান কত দান করেছে না টোটাল টাকা তার কত 3 5 6 2 9 8 5 0, সেখান থেকে বাদ দিচ্ছি কাকে কাকে এই দুটো স্ত্রীকে আর পুত্রকে যেটা দিয়েছে মানে ছেলে মেয়েকে 1 2 0 6 2 3 0 যোগ এটা 1 3 0 5 4 0, ঠিক এই টাকাটাই হচ্ছে সে দিয়েছে কাকে গ্রামের বিদ্যালয়কে। তাহলে এটা যেরকম আছে থাকুক, বাদ দিচ্ছি, এদের যোগটা করে নি 0 0, এখানে 3টা 0 3টা 0 তাকে ভাগে বসিয়ে দিই। আচ্ছা তারপরে এখানে 0 এখানে 2 তার মানে 2 হবে, তারপরে এখানে 5 আর এখানে 6 6 5 11 1 হাতে 1 1 আর 0 0 এখানে আছে তাহলে 1, আচ্ছা তারপর 3 আর 0 3 1 আর 1 2, এটা এবার এদের বিয়োগ করে নাও 0 0 তো 0 5 থেকে 0 গেলে 5 8 থেকে 0 গেলে 8 9 থেকে 2 গেলে 7 2 থেকে 1 গেলে 1 6 থেকে 1 গেলে 5 5 থেকে 3 গেলে 2 3 থেকে 2 গেলে 1, এই টাকাটাই সে হচ্ছে কি করেছে গ্রামের বিদ্যালয়কে দান করেছে। হলো ব্যাস, তোমরা এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে, শুধু খালি যোগ বিয়োগ করতে বলেছে। আচ্ছা ধরো তাও আমি আরেকটা দেখে নিচ্ছি, কত দাগ সাপোজ ধরো 17 দাগ, আচ্ছা 17 দাগের কি বলছে একবার চেক করি, বলছে কি 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 8 3 5 দ্বারা বিভাজ্য হবে দেখি। আচ্ছা তার মানে একে আমাদেরকে ভাগ করতে বলছে কত দ্বারা 8 3 5 দ্বারা, ভাগ কাটবে না কিন্তু কিছু একটা যোগ করলে ভাগ কেটে যাবে, সব থেকে ছোট কিটা যোগ করলে ভাগ কাটবে। আচ্ছা তাহলে ভাগ করা যাক, 3টা সংখ্যা তো চলছে না কেন এখানে ছোট আছে, মানে এটা 800 আর এখানে 200, 3টা ধরলে তাহলে 4টা ধরতে হচ্ছে, 4টা 8 3 24 বেশি হবে 8 2 16, তাহলে 2 দিচ্ছি 2 5 10 0 হাতে 1 2 3 6 রেখে 7 2 8 16, তাহলে বিয়োগ করি 5 থেকে 0 গেলে 5, 5 থেকে 0 গেলে কত 5, হ্যাঁ ঠিক আছে সংখ্যাটা ঠিক আছে, 5 থেকে 0 গেলে 5, 14 থেকে 7 গেলে 7, আর এখানে হচ্ছে কত 22 থেকে 6 গেলে 6, হলো নামবে কে 6। আচ্ছা 28টা 64, দেখে নি 8 কত হয়, 8 8 5 40 0 হাতে 4 8 3 24 4 28 8 হাতে কত 2, 28টা 64 দিয়ে 66, 64 দিয়ে 66, হ্যাঁ স্যার 8এই যাচ্ছে, তাহলে 9 9 8 72 বেশি হবে 8ই, 8 5 40 0 হাতে 4 8 3 24 4 28 8 হাতে 2 28টা 64 2 66, 6 থেকে 0 গেলে 6, আচ্ছা 15 থেকে 8 গেলে 8 7 15 7, আর এখানেও কিছু নেই এখানে কিছু নেই, ব্যাস নামবে কে 7, ঠিক না। এবার খেয়াল করার বিষয় কি, এইটাকে যখন আমরা এটা দিয়ে ভাগ করছি ভাগ শেষ থেকে গেছে এত, তো বিভাজ্য নয়। এবার যদি আমরা খেয়াল করি যে তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এর সঙ্গে কি যোগ করব যাতে ভাগ কেটে যায়, আচ্ছা তো আমরা এই দুটোর বিয়োগ করব, কার এটার আর এটার, কত হয় রেজাল্ট দেখি 15 থেকে 7 গেলে 8, এখানে হচ্ছে কত 2, 12 থেকে 6 গেলে 6, ব্যাস 68, এই 68 যদি আমরা এর সঙ্গে যোগ করি তাহলে কিন্তু এটা দ্বারা ভাগ কেটে যাবে, ঠিক কি না। 15 থেকে 7 গেলে 8, আর এখানে 12, 12 থেকে 6 গেলে 6, 68, তাহলে 68 যদি এইটার সঙ্গে মেন সংখ্যার সঙ্গে যোগ করতাম তাহলে এটা দিয়ে ভাগ কেটে যেত, সেটাই লিখব। তো অতএব 2 3 4 5 6 7 8 এ 7 7 8 না 7 এর সঙ্গে 68 যোগ করলে যোগফল কত দ্বারা 8 3 5 দ্বারা বিভাজ্য হবে,
8 3 5 দ্বারা কি হবে বিভাজ্য হলো। আর এমনিতে সমস্ত অঙ্কই এখানে প্রত্যেক অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগই আছে, মেনলি কিছুই নয়, তোমরা জানো প্রত্যেকে, ভাষাগুলো অঙ্কগুলো দেখবে একটুখানি। তো আজকে এটা থাক, পরের দিন আমরা কি করব 3 অধ্যায় করে নেব। 3 অধ্যায়ও একদমই সহজ, 3 আর 4 হয়তো একদিনে হয়ে যাবে, রোমান সংখ্যাও হয়ে যাবে, 3 আর 4 একসঙ্গে হয়ে যাবে। পরের ক্লাসটা 3 4 আমরা একসঙ্গে করে নেব, 3 অধ্যায় আর 4 অধ্যায় খুব সহজে। তারপরে 5টা করবো আলাদাভাবে, কেন ওখানে চলরাশি আছে। তারপরে আমরা 6 অধ্যায় নেব হলো। তো থ্যাংক ইউ সবাইকে আজকে।